আচ্ছা, টপিক 8 পড়িয়েছিলাম তাই না? জি ম্যাম, টপিক 8 শেষ করেছিলেন ম্যাম। হ্যাঁ, 9টা শুরু করব। আর টপিক 8 এর একটা পোরশন বাকি আছে, সেটা হচ্ছে ক্যালকুলেশনটা, সেটা পরে দেখাচ্ছি। আগে টপিক 9টা শুরু করি। টপিক 9টা খুব ছোট। খুব ছোট বলতে এখানে আসলে হচ্ছে যে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিন্তু মিলের আগে পড়েছিলাম। এটা সেম অ্যাজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটা জাস্ট অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই। অ্যাগ্রিগেট মানে হচ্ছে কি টোটালটা, মানে আমরা যে সাম আপ করা টোটাল ডিমান্ড অথবা টোটাল সাপ্লাই যে আমরা পাচ্ছি সেটাই হচ্ছে কি অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই। আমরা মিডের আগে পড়েছিলাম ইন্ডিভিজুয়াল ডিমান্ডটা নিয়ে, ইন্ডিভিজুয়ালি সাপ্লাইটা নিয়ে, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ কনজিউমার। আর এখানে হচ্ছে এই অ্যাজ এ কনজিউমার এবং অ্যাজ এ প্রডিউসার দুইটা পোর্শনে থাকবে, বাট চেঞ্জ হচ্ছে কি টোটাল আপনার সাপ্লাই এবং ডিমান্ডটা নিয়ে আমরা এখানে কাজ করব, যে একটা ইকোনমি অথবা একটা কান্ট্রিতে কতটুকু ডিমান্ড আছে এবং একটা কান্ট্রিতে ওই পার্টিকুলার প্রোডাক্টের কতটুকু সাপ্লাই আছে, সেটাই হচ্ছে কি অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই। এই যে দেখেন এখানে ডিমান্ড কার্ভ সেম অ্যাজ আমরা ডিমান্ডের ল পড়েছিলাম। ডিমান্ডের ল কি ছিল? প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে। সেম অ্যাজ অ্যাগ্রিগেট ডিমান্ড, যে যদি প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করে, মানে ভাইস ভার্সা, প্রোডাক্টের প্রাইস যদি ইনক্রিজ করে কোয়ান্টিটি ডিক্রিজ করবে, অথবা প্রোডাক্টের প্রাইস যদি ডিক্রিজ করে তাহলে কোয়ান্টিটি ইনক্রিজ করবে। দেন হচ্ছে আপনার সাপ্লাই। এই যে দেখেন সাপ্লাই গ্রাফটা কি ছিল, যে অ্যাজ এ প্রডিউসার দুইটাই কি করবে? ইনক্রিজ করবে। মানে সাপ্লাইয়ের ল কি ছিল? দুইটাই ইনক্রিজিং আর দুইটাই ডিক্রিজিং, সেম রেশিওতে হচ্ছে। মানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস যদি ইনক্রিজ করে কোয়ান্টিটিও ইনক্রিজ করবে, প্রোডাক্টের প্রাইস যদি ডিক্রিজ করে কোয়ান্টিটিও ডিক্রিজ করবে। এই জিনিসটা হচ্ছে কি সাপ্লাইয়ের ক্ষেত্রে ছিল, সেম অ্যাজ অ্যাগ্রিগেট সাপ্লাই। বুঝতে পেরেছেন? জি ম্যাম, একটা কনজিউমারের পার্সপেক্টিভ থেকে ম্যাম, আর একটা প্রোডিউসার পার্সপেক্টিভ থেকে। এখানে হচ্ছে কনজিউমার তখন ছিল ইন্ডিভিজুয়ালি কনজিউমার, এখন হচ্ছে কি আপনার টোটাল কনজিউমারদের পার্সপেক্টিভ থেকে এবং হচ্ছে টোটাল প্রোডিউসারের পার্সপেক্টিভ থেকে এই অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাইটা দেখছি। আমরা আরেকটা পোর্শন দেখেছিলাম, সেটা হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম, যেখানে কিনা কিভাবে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটাকে কি করতে পারি? ইকুয়াল করতে পারি। ইকুয়াল বলতে আসলে বোঝানো হচ্ছে যে একটা সোসাইটি অথবা একটা কান্ট্রিতে যতটুকু ডিমান্ড আছে ঠিক ততটুকুই আমরা সাপ্লাই দিতে পারছি কিনা ওই পার্টিকুলার অথবা ওই ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করছি। সেম থিংস কিন্তু এখানেও, যে আপনার অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই ক্ষেত্রে কি হবে, যে একটা কান্ট্রিতে যতটুকু ডিমান্ড আছে ঠিক ততটুকুই ওই পার্টিকুলার প্রোডাক্টের সাপ্লাই দেওয়া পসিবল হচ্ছে কিনা, যদি হয় সেটা কিভাবে, মানে এক্সেস ডিমান্ড এবং এক্সেস সাপ্লাইটা থাকবে না। সেম অ্যাজ মার্কেট ইকুইলিব্রিয়াম গ্রাফ। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা সবাই সেম গ্রাফই, কিন্তু জাস্ট এখানে দেখেন আমরা অ্যাগ্রিগেট করেছি। অ্যাগ্রিগেট মানে হচ্ছে টোটাল ডিমান্ডটা আমরা অ্যাড করেছি, টোটাল সাপ্লাইটা অ্যাড করেছি, এবং সেটাও কিন্তু সেম ফোর্সফুলি আপনাকে এক্সেস ডিমান্ড আর এক্সেস সাপ্লাইটাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্ট করার যে পয়েন্টটা সেটাকে আমরা কি বলে থাকি? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবং ওই অ্যাডজাস্ট পয়েন্টের যে প্রাইসটা থাকে সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, এবং অ্যাডজাস্ট পয়েন্টের যে আউটপুট আর কোয়ান্টিটি থাকে সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ঠিক আছে? সেম অ্যাজ আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটা জাস্ট আপনার ম্যাক্রো ইকোনমিক্সের পার্সপেক্টিভে হচ্ছে আপনার অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই, আর মাইক্রো ইকোনমিক্সের ইন টার্মস হচ্ছে জাস্ট ডিমান্ড সাপ্লাই, মানে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ আর কি। সেটা একটা কোম্পানি হতে পারে, একটা ইন্ডিভিজুয়াল পার্সনও হতে পারে। এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট করব। আচ্ছা, আমরা তো লটা দুইটা লই পড়েছি। একটা ল ছিল ডিমান্ডের ল কি ছিল, যে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে ডিক্রিজ করবে, কোয়ান্টিটি ডিক্রিজ করবে, দ্যাট মিনস নেগেটিভ রিলেশনশিপ। আর সাপ্লাইতে হচ্ছে কি পজিটিভ রিলেশনশিপ শো করবে। এটার যে রিজনটা সেটা আমরা এখন দেখব, যে কেন অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হবে। এই ডাউনওয়ার্ড স্লোপিং হওয়ার পেছনে তিনটা রিজন আছে। রিজন তিনটা কি? প্রাইস লেভেল অ্যান্ড কনজাম্পশন, প্রাইস লেভেল অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যান্ড প্রাইস লেভেল অ্যান্ড নেট এক্সপোর্ট। এই প্রথমটা হচ্ছে কি, আচ্ছা একসাথে তো লিখে দেওয়ার পর ম্যাম প্রাইস লেভেল এন্ড ইনভেস্টমেন্ট ম্যাম প্রথমটা না, প্রাইস লেভেল এন্ড কনজাম্পশন। কনজাম্পশন। এখন এই প্রাইস লেভেলটাকে কি দিয়ে ডিনোট করছি আর কনজাম্পশনটাকে কি দিয়ে ডিনোট করছি সেটা আমরা বলছি। প্রথমটা হচ্ছে প্রাইস লেভেল অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবং এটার একটা আলাদা নেম আছে, সেটা হচ্ছে কি ওয়েলথ এফেক্ট। ওয়েলথ এফেক্ট অথবা অ্যাসেট
এফেক্ট। এটা কি হতে পারে, এই ইফেক্টটা কি ধরনের, সেখানে প্রাইসটা কি ধরনের ডিনোট করছে, আর কনজাম্পশনটা এখানে ডিমান্ড হিসেবে রিপ্রেজেন্ট করছে, আর প্রাইস লেভেলটা হচ্ছে ওই অ্যাসেট অথবা ওয়েলথের ডিমান্ড কেমন। এখন ধরেন সিম্পলি ইনিশিয়ালি যদি চিন্তা করি, যে কোনো কিছু আমরা যখন ইনক্রিজ করব অথবা ডিক্রিজ করব, যাই করি না কেন প্রাইসটাকে, সেখানে একটা ইনিশিয়াল পার্সপেক্টিভ থাকবে। এখন ইনিশিয়াল পার্সপেক্টিভটা আমরা ধরে নেই যে অ্যাজ এ কনজিউমারের ক্ষেত্রে, ডিমান্ড তো অবশ্যই কনজিউমারের ক্ষেত্রে, সেখানে আমরা কি করতে পারি যে অ্যাজ এ কনজিউমার আমি চিন্তা করলাম ইনিশিয়ালি একটা ফ্ল্যাটের দাম, ফ্ল্যাট একটা অ্যাসেট না? জি ম্যাম। এই ফ্ল্যাটটা ইনিশিয়ালি দাম হচ্ছে ধরেন 30 লাখ টাকা, ওকে, 30 লাখ টাকা। এখন কোনো কারণে এই ফ্ল্যাটের দাম কমবে অথবা বাড়বে। আচ্ছা আমরা কমিয়েই দেখাই, যদি ফ্ল্যাটের দাম ইনিশিয়ালি অথবা অরিজিনালি প্রাইস হয় 30 লাখ টাকা, কোনো কারণে যদি এই ফ্ল্যাটটার দাম 25 লাখ হয়ে যায়, তাহলে কি এটা ডিমান্ড বাড়বে না কমবে? বাড়বে ম্যাম। বাড়বে। কেন বাড়বে? বাড়ার কারণটা কি? কারণ ম্যাম কনজিউমার তো বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি 30 লাখ টাকা বাজেটে যারা ছিল তখন তো ম্যাম সেখানে অ্যাড হচ্ছেই, সাথে 25 লাখ টাকার বাজেট যারা ছিল তারাও এই ফ্ল্যাটটা পারচেস করতে চাচ্ছে, তখন কি হবে, এই প্রোডাক্টের অথবা পার্টিকুলার ওই ফ্ল্যাটের ডিমান্ডটা বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? yes, তাহলে ma'am. এখানে প্রাইস লেভেলটা কি, ওই পার্টিকুলার প্রোডাক্ট অথবা ওই পার্টিকুলার ফ্ল্যাটের যে প্রাইসটা সেটাই হচ্ছে কি প্রাইস লেভেল, আর কনজাম্পশনটা হচ্ছে কি ডিমান্ডটা, যে কি ধরনের কনজাম্পশন প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, মানে কনজিউমার কেমন ক্রিয়েট হচ্ছে। এটা উল্টোও হতে পারে, ধরেন 30 লাখ টাকার ফ্ল্যাটটা কোনো কারণে আপনার 35 অথবা 40 লাখ হয়ে গেল, তখন কি ডিমান্ড কমে যাবে না? কোনো কারণে যদি এই ফ্ল্যাটটার দাম বেড়ে যায় তখন কি হবে? ডিমান্ড কমে যায়। কমে যাবে। তার মানে হচ্ছে 30 লাখ টাকার মধ্যে যারা ছিল, চিন্তা করেছিল পারচেস করবে, তাদের হাতের নাগালের বাইরে চলে গেল, তাহলে কি হচ্ছে, কনজিউমার কমে যাচ্ছে। কনজিউমার কমে যাওয়া মানে কি, আলটিমেটলি ডিমান্ড কমে যাওয়া, বিকজ অফ প্রাইস ইনক্রিজেস। এটাই হচ্ছে আপনার প্রাইস লেভেল অ্যান্ড কনজাম্পশন অর ওয়েলথ ইফেক্ট। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, Yes. সেকেন্ডটা হচ্ছে কি, ম্যাম ওকে, সেকেন্ডটা হচ্ছে কি প্রাইস লেভেল আর ইনভেস্টমেন্ট। এটার আলাদা নেম হচ্ছে ইন্টারেস্ট রেট ইফেক্ট। এই ইন্টারেস্ট রেটটা কি, অ্যাজ এ কনজিউমার আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, হ্যাঁ, এখন আপনি যদি ইনভেস্ট করতে চান অথবা আপনার ইনভেস্টমেন্টের যে পোর্শনটা থাকবে, ধরেন আপনি এখানকার কথা আমরা বাদ দিই, ইন জেনারেলি আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, আপনি কখন বেশি ইনভেস্ট করবেন, ইন্টারেস্ট রেট কম হলে না ইন্টারেস্ট রেট বেশি হলে? ম্যাম ইন্টারেস্ট বেশি হলে। বেশি হলে আপনি ইনভেস্ট করবেন অ্যাজ এ কনজিউমার। কেন? ম্যাম আমার যেহেতু এখানে ইনভেস্ট করলে ম্যাম আমি একটা ভালো আউটপুট পাবো, আমার লাভ হবে, ম্যাম আমি তো সেখানে বেশি ইনভেস্ট করব। আচ্ছা, এখানে টার্মটা একটু ভিন্ন, মানে হচ্ছে অ্যাজ এ কনজিউমার আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন কোথায়, ব্যাংকে না? অ্যাজ এ কনজিউমার আপনি ব্যাংকে ma'am. ইনভেস্ট করছেন, ব্যাংকে ধরেন ইনভেস্ট করতে চাচ্ছেন আপনি, এই যে ইন্টারেস্ট রেটের বিষয়টা, এখানে আপনার ফোকাস করা হয়েছে লোনেবল পার্সপেক্টিভে। অ্যাজ এ কনজিউমার আপনি লোন নিচ্ছেন, ধরেন আপনি কার লোন নিচ্ছেন, অথবা আপনি হোম লোন নিচ্ছেন, অথবা আপনি ফ্ল্যাট লোন নিচ্ছেন, অথবা আপনি পার্সোনাল লোন নিচ্ছেন। এই যে আপনি লোনটা নিবেন, কখন নিবেন, ইন্টারেস্ট রেট বেশি থাকলে না কম থাকলে? ম্যাম আমি যখন লোন নিব তখন ইন্টারেস্ট কম থাকলে নিব ম্যাম। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা কি এটা বলতে পারি, এখানে প্রাইস লেভেল বলতে কিন্তু ইন্টারেস্ট রেট বোঝানো হচ্ছে, যদি ইন্টারেস্ট রেট কম হয় তাহলে ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, তাই না? বেশি হবে। জি ম্যাম। আচ্ছা, আর ইনভেস্টমেন্ট যদি বেড়ে যাবে। ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে ইনভেস্টমেন্টটা কমে যাবে। রেশিও কি ঠিক আছে, ল ঠিক আছে ডিমান্ডের, যে একটা ইনক্রিজ করলে আরেকটা ডিক্রিজ করবে? জি ল ম্যাম। ঠিক আছে না? একটা ইনক্রিজ করলে ম্যাম আরেকটা ডিক্রিজ করবে। ডিক্রিজ করছে। জি ম্যাম। ওকে,
এই প্রাইস লেভেল কনজাম্পশন এবং প্রাইস লেভেল ইনভেস্টমেন্ট এই দুইটা খুবই ইজি। যেটা হচ্ছে আপনি ইনভেস্ট করছেন অ্যাজ এ লোনেবল কনজিউমার, তখন আপনি কি করছেন, এবং অ্যাজ এ কনজিউমার আপনি কিভাবে কনজিউম করছেন, এই দুইটা হচ্ছে উইদিন কান্ট্রির পার্সপেক্টিভে আমরা চিন্তা করছি। বাট যখন আমরা এই যে প্রাইস লেভেল আর নেট এক্সপোর্টস দেখব, এখানে আমরা দুইটা পোর্শন দেখব, যে একই জিনিসটাকে আমরা দুইটা জায়গায় দুই ধরনের ভাবে পাচ্ছি। এটার আলাদার নেম হচ্ছে এক্সচেঞ্জ রেট ইফেক্ট। এক্সচেঞ্জ রেট কি? এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে ডোমেস্টিক কান্ট্রির সাথে আনাদার যে কোনো কান্ট্রির ট্রানজেকশন হবে, এবং ওই ট্রানজেকশনের যে মানি ভ্যালুটা থাকবে সেটাই তো এক্সচেঞ্জ, তাই না? ধরেন ইন টার্মস অফ ডলারে যদি চিন্তা করি, আমেরিকার ডলারে আপনার বাংলাদেশের 80 টাকায় আমেরিকান ডলারের 1 টাকা, মানে অন্য দেশের 1 টাকা আর আমাদের দেশের 80 টাকা, এটাই এক্সচেঞ্জ রেট না? এটা কি বুঝতে পেরেছেন এক্সচেঞ্জ রেটটা? ম্যাম ক্লিয়ার ভাবে না। এই এক্সচেঞ্জ মানে ধরেন আপনি ডলারে আর্ন করছেন, এই ডলারটা কি আপনি উইদিন কান্ট্রিতে ডলারে ই করতে পারবেন, মানে কি বলবো, কনজিউম করতে পারবেন? সেটা আপনাকে মানিতে কনভার্ট করতে হবে না, টাকায় কনভার্ট করতে হবে না? টাকায় কনভার্ট করা মানে কি, যে অন্য দেশের মানে ডলারের 80 টাকা, সরি ডলারের 1 টাকা আর আমার দেশের 80 টাকা সমান না? তার মানে কি হলো, $1 ইকুয়াল টু যদি 80 টাকা হয়, তার মানে কি বোঝাচ্ছে, যে অন্য দেশের 1 টাকা আর আমার দেশের 80 টাকা সমান। বিষয়টা এটা না? এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, এটা তো বুঝতে পারছি যে যে কোনো দেশে ডলার আর টাকার মধ্যে কোনো দেশের, হ্যাঁ, মানে হচ্ছে এক্সচেঞ্জটা, যে অন্য দেশের কারেন্সিতে আপনার দেশের কারেন্সির কি ধরনের ভ্যালু আছে, এক্সচেঞ্জটা রেটটা কেমন। যেমন ধরেন আপনি যদি কাউকে $1 দেন, আপনাকে কয় টাকা দিবে? 50 টাকা দিবে, না 80 টাকা দিবে, না 200 টাকা দিবে এখনকার রেটে? ম্যাম 80 টাকা দিবে। মানে হচ্ছে এখনকার যে রেটটা ডলারের, সেটা হচ্ছে 80 to 90 মধ্যে থাকছে, সেটা 85 হতে পারে, 84 হতে পারে। এটা আপনার মিনিটে মিনিটে কি হচ্ছে, আপনার এক্সচেঞ্জ রেটটা ফ্ল্যাকচুয়েট করছে, বাট অ্যাপ্রক্সিমেটলি আপনার 80 to 90 এর মধ্যে আপনি এটা পাচ্ছেন। বাট যখন সেটা কমে যাবে, ধরেন যদি এমন হয় সিচুয়েশনটা $1 আপনার 60 টাকা, তখন কি আপনাকে কেউ 80 টাকা দিবে? $1 কিন্তু 60 টাকায় দিবে আপনার টাকায়। আচ্ছা, এক্সচেঞ্জ রেটটা আমি আরেকটু ক্লিয়ার করি। এখানে নেট এক্সপোর্ট আমি পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে, যে নেট এক্সপোর্ট হচ্ছে কি আপনার একটা এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, তাই না? নেট এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কি অন্য দেশের টাকা আমার দেশে চলে আসবে, আর ইম্পোর্ট মানে কি আমার দেশের টাকা অন্য দেশে চলে যাবে। এখানে দুইটা সেক্টর আমরা ভাগ করে নিচ্ছি এক্সচেঞ্জ রেটটা দেখার জন্য। যদি আমরা প্রথমে ইম্পোর্টের কথাটা চিন্তা করি, ধরেন আমরা ইম্পোর্টের কথা চিন্তা করি। ইম্পোর্ট মানে কি, যে আমি পণ্য নিব আর টাকাটা দিয়ে দিব। এখন আমি টাকা যে দিব, সেটা কি টাকায় দিব না ডলারে দিব? ওই কান্ট্রির ইসেতে দিব, ওই কান্ট্রি বলতে ইন্টারন্যাশনাল কারেন্সিতে দিব নাকি আমার টাকায় দিব? ম্যাম ইন্টারন্যাশনাল কারেন্সিতে দিব, আপনাকে আমার টাকাটা ওই কারেন্সিতে কনভার্ট হয়ে যাবে। এখন ধরেন আপনি অর্ডার করলেন, মানে ইম্পোর্ট করা মানে কি, অন্য দেশে আপনি অর্ডার করবেন, আপনাকে প্রোডাক্টটা দিবে। আপনি যখন অর্ডার করলেন প্রোডাক্টটা, তখন $1 ইন্টারন্যাশনাল কারেন্সি আমরা ধরি, $1 আপনি 60 টাকা হিসাব করে দিলেন, মানে হচ্ছে $1 60 টাকা হিসাব করে ধরেন আপনি $200 অর্ডার করলেন, ঠিক আছে? $200 অর্ডার করলেন। এখন আপনি তাকে কি $200 দিতে হবে না? জি ম্যাম। সিম্পলি ডেটে হচ্ছে $200 দিয়ে, কোনো কারণে আপনি যখন প্রোডাক্টটা ডেলিভারি নিচ্ছেন, তখনই তো আপনি পেমেন্ট করবেন। তখন আপনি দেখলেন $1 80 টাকা হয়ে গেছে, তখন কি আপনি 200 টাকার কম দিবেন না বেশি দিবেন, না 200 টাকাই দিবেন? ম্যাম এটা তো ম্যাম আমি যদি ডেলিভারি দেওয়ার সময় পেমেন্ট করি, তখন তো ম্যাম ডেলিভারি দেওয়ার সময় যে কারেন্সি যে রেটটা থাকে, তখন কি ম্যাম ওইটাই তো ম্যাম স্বাভাবিকভাবে দেওয়া হয়, নাকি ম্যাম যেভাবে ডিল করা হয় ওই সময় যে রেটটা থাকে ওইটা দেওয়া হয়? না না, আপনি $200 দিবেন, কারেন্সি তো আপনারটা কমছে বাড়ছে, আপনার টাকায়, সেটা তো তাদের হেডেক না, আপনি তাদেরকে অবশ্যই $200 দিতে হবে। এখন আপনার কারেন্সি যদি বেড়ে যায়, তাহলে আপনার লস, মানে পার ডলারে আপনার 20 টাকা করে বেশি দিতে হচ্ছে।
ভাইস ভার্সা হতে জি, পারে যে আপনি যখন প্রোডাক্টটা অর্ডার করলেন তখন আপনি 80 টাকা হিসাব করেই কিন্তু অর্ডার করেছেন, 80 টাকাই ছিল তখন $1, বাট আপনি যখন টাকাটা দিতে গেলেন মানে ডেলিভারি নিয়ে প্রোডাক্টে ডেলিভারি নেবেন এবং আপনি পেমেন্ট করবেন, তখন দেখলেন $1 60 টাকা হয়ে গেল, তখন কি আপনার লাভ হলো না লস হলো? জি ম্যাম, আমার তখন লাভ হবে ম্যাম, 20 লাভ টাকা হবে, কম কারণ করে দিতে আপনি পারবো। কিন্তু অলরেডি 80 টাকা করে দিতেই রেডি ছিলেন, সেই হিসাবেই আপনি দিবেন। বাট কোনো কারণে কি হলো, ডেপ্রিসিয়েশন হয়ে গেল ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল কারেন্সি, তখন আপনি কি করলেন, আপনার কিন্তু 20 টাকা করে পার ডলারে আপনার অটোমেটিক তখনই লাভ হয়ে গেল। উল্টোটাও হতে পারে, লস হতে পারে, এটা একটা বিষয়। বাট এক্সপোর্টের ক্ষেত্রে কি হবে বলেন তো, এই জিনিসটাই এক্সপোর্টের ক্ষেত্রে উল্টোটা না? এই জিনিসটাই যখন এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখব তখন এটার কি উল্টোটা হয়ে যাবে না? যেমন ধরেন জি ম্যাম। আমি যখন অর্ডার নিলাম তখন আমি $1 80 টাকা চিন্তা করে কিন্তু অর্ডারটা নিলাম। হ্যাঁ, যে $1 80 টাকা, তখন আমি কি করব, আমার টাকায় কনভার্ট করে আমি চিন্তা করবো আচ্ছা আমার কস্টিং এমন হচ্ছে, এই ব্যাপার, আমার কস্টিং এমন, আমার প্রফিট এমন থাকবে, আমার ইনকাম এত হচ্ছে, সব চিন্তা করে আমি দেখলাম যে হ্যাঁ 80 টাকা করে ডলার, আমি তখন কি করলাম $200 অর্ডার নিলাম। হ্যাঁ, এখন ওই ফরেন কান্ট্রি সে কিন্তু আমাকে $200 দিবে, তাই না? নাকি তার থেকে কম অথবা বেশি দিবে? ম্যাম $200 দিবে ম্যাম। $200 দিবে। বাট যখন আমি প্রোডাক্টটা ডেলিভারি দিলাম এবং আমি পেমেন্ট নিলাম তখন আমি দেখলাম $1 60 টাকা হয়ে গেল, আমার লস হলো না লাভ হলো? লস হলো ম্যাম। মানে হচ্ছে এমনও হতে পারে যে 60 টাকা আমার কস্টিং না, 60 টাকা না 70 টাকা আমার কস্টিং ছিল, তাহলে কিন্তু পার ডলারে আমার 10 টাকা করে লস হয়ে যাচ্ছে, তখন কিন্তু কোটি কোটি টাকা আপনার লস হয়ে যাবে। এই এক্সপোর্টের বিষয়টা আর ইম্পোর্টের বিষয়টা কিন্তু আপনার কখনো হাজারে চিন্তা করা হয় না যে এত হাজার টাকার কিনলাম, ঠিক আছে একটু লসটা আমি কি করতে পারবো, বিয়ার করতে পারবো, তখন কিন্তু এটাই 10 টাকা না 1 টাকা করে লস হলেও সেটা অনেক হিউজ পরিমাণ একটা লস হয়ে যায় ওই কোম্পানির। তো সেক্ষেত্রে আপনি দেখেন যে আপনি 60 টাকা করে পাচ্ছেন ডলারে, আপনাকে কিন্তু $200 বেশি দেওয়া হবে না, $200 দেওয়া হচ্ছে, বাট আপনার টাকায় কি হয়ে গেছে, ডোমেস্টিক কান্ট্রির যে প্রাইসটা সেটা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে ইন টার্মস অফ এক্সপোর্ট, তখন আপনি পার ডলারে 20 টাকা করে কম পাচ্ছেন, অথচ আপনার কস্টিংই ছিল 70 টাকা, তাহলে আপনার হিউজ একটা লস হয়ে যাচ্ছে। উল্টোটাও হতে পারে যে আপনি 60 টাকা করে অর্ডারটা নিলেন, বাট আপনি যখন ডেলিভারি দিচ্ছেন প্রোডাক্টটা তখন আপনি 80 টাকা করে পাচ্ছেন আপনার ডোমেস্টিক কান্ট্রিতে $1, তখন সেটা আপনার জন্য কিন্তু লাভ হচ্ছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন এই নেট এক্সপোর্টের বিষয়টা? জি ম্যাম। এখানে দুইটা ফ্যাক্টর থাকবে, এক্সপোর্টের ক্ষেত্রে এক ধরনের হচ্ছে, ইম্পোর্টের ক্ষেত্রে এক ধরনের হচ্ছে। জি ম্যাম, বুঝতে পারছি। এটা হচ্ছে কেন অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, এটার রিজন। আচ্ছা এখন আসেন কেন যে কথাগুলো বললাম এগুলো এখানে লেখা আছে সবগুলাই, এই যে আচ্ছা শিফটিংটার প্রয়োজন নাই। আচ্ছা সাপ্লাই, আচ্ছা কেন অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং, এটা রিজন একটা হচ্ছে যে দুইটাই কি হচ্ছে, লটা হচ্ছে, আর সাপ্লাইয়ের ল হচ্ছে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করবে, কোয়ান্টিটিও ইনক্রিজ করবে, অথবা দুইটাই ডিক্রিজ করবে। এটার পেছনেও তিনটা রিজন আছে। এই তিনটা রিজন কি, আপনার প্রথমটা হচ্ছে মিসপারসেপশন থিওরি, এরপরে হচ্ছে স্টিকি ওয়েজেস থিওরি, এরপরে হচ্ছে স্টিকি প্রাইজেস থিওরি ইন টার্মস অফ সাপ্লায়ার। এখন প্রথমটা হচ্ছে মিসপারসেপশন থিওরি। এই মিসপারসেপশন থিওরিটা খুবই মানে কি বলবো মজার একটা থিওরি। সেটা হচ্ছে যে এই যে আমরা মিডের আগে বলে আসছি যে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ইনক্রিজ করবে, প্রোডাক্টের প্রাইস ডিক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে, বাট আপনারা কি একটু চিন্তা করেছেন যখন আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম দেখিয়েছিলাম তখন কিন্তু প্রোডাক্টের প্রাইস আমাদের কমাতে হয়েছিল মার্কেটে ইকুইটি আনার জন্য, এক্সেস সাপ্লাই বন্ধ করার জন্য। অ্যাজ এ প্রোডিউসার আপনি সাপ্লাই করলেন, অ্যাজ এ প্রোডিউসার আপনি সাপ্লাই করলেন, প্রোডাক্টের প্রাইস অনেক বেশি রাখলেন, বাট আপনারটা তো কেনার সামর্থ্যের মধ্যে থাকতে হবে, কনজিউমাররা কনজিউম করতে হবে, তাই না? সো এই যে থিওরিটা সাপ্লায়াররা দিয়ে থাকে, মিসলিড সাপ্লায়াররা, যে প্রোডাক্টের প্রাইস বাড়ালেই কি হবে, কোয়ান্টিটি ইনক্রিজ করবে, বিহাইন্ড দ্য রিজন কি ছিল, যে প্রোডাক্টের প্রাইস যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, আপনার ইনকাম বেশি হবে, এই তো সাপ্লায়ারের ইনকাম বেশি হবে, ইনকাম যদি বেশি হয় তাহলে সেভিংস বেশি হবে, ইনভেস্টমেন্ট বেশি হবে, দেন ফার্দার
কোয়ান্টিটি অথবা আউটপুটটাও বেশি হবে। বাট অ্যাজ এ কনজিউমার যদি এখানে আমরা চিন্তা করি, প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলে কিন্তু কি হবে, আমার মানে পারচেজিং পাওয়ারটা কমে যাচ্ছে। সো আমার যদি প্রোডাক্টের প্রাইসটা বাড়িয়ে দেয় আমি অ্যাজ এ প্রোডিউসার, তাহলে কি কনজিউমাররা সেটা পারচেজ করতে পারবে? ধর আমি প্রোডাক্টের প্রাইস 20 টাকার প্রোডাক্টের প্রাইস 50 টাকা করে দিলাম, তাহলে অ্যাজ এ কনজিউমার যারা 20 টাকা করে কনজিউম করতো, তারা 50 টাকা দিয়ে কি সেই পরিমাণে কনজিউম করবে, না তার থেকে কম কনজিউম করবে? কম কনজিউম না করবে। ম্যাম, তার থেকে কম যদি কম কনজিউম করবে ম্যাম। কম কনজিউম করলেন, তাহলে কি আমার ইনকাম বেশি হলো না কমে গেল? ম্যাম কমে গেল ম্যাম। কমে গেল। এই জিনিসটাই হচ্ছে আমাদের মিসপারসেপশন থিওরি। মানে মিসপারসেপশন থিওরি মানে হচ্ছে একটা ভুল থিওরি দিয়ে আমরা সাপ্লাইটাকে মানে কি বলবো আইডেন্টিফাই করছি যে আসলে যদি চেইন অফ কমান্ড এমন হয় যে প্রাইসও ইনক্রিজ করবে, কোয়ান্টিটিও ইনক্রিজ করবে, এটা হচ্ছে টোটালি একটা ভুল থিওরি অ্যাপ্লাই করছি আমরা ইন টার্মস অফ সাপ্লাই। এটাই হচ্ছে মিসপারসেপশন থিওরি। এরপরে হচ্ছে স্টিকি ওয়েজেস থিওরি। আচ্ছা, স্টিকি কথাটার অর্থ কি আপনারা কেউ জানেন? স্টিকি আঠালো। আচ্ছা, এটা তো মানে ডিকশনারির ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। স্টিকি মানে এখানে বোঝানো হচ্ছে অরিজিনাল অথবা ইনিশিয়াল যে ওয়েজ, যেহেতু বলা হচ্ছে দ্যাট মিনস ইনিশিয়াল অথবা অরিজিনাল যে ওয়েজটা অথবা স্যালারিটা থাকবে তার থেকে কম হওয়াটাকে আমরা কি বলছি, স্টিকি ওয়েজেস থিওরি। এই থিওরিটা আমরা যখন আনএমপ্লয়মেন্টের টপিকটা পড়বো তখন আরো ভালোভাবে দেখব। ওকে, যেটা বলছিলাম, এই যে দেখেন এখানে স্টিকি ওয়েজেস থিওরির আমি একটা কি বলবো এক্সাম্পল দিয়েছি। এটা হচ্ছে ইনিশিয়াল অথবা অরিজিনাল যে ওয়েজ, যেই কাজটা জন্য ইনিশিয়াল অথবা অরিজিনাল স্যালারি হচ্ছে 50,000 টাকা, এই সেম কাজটাই কিন্তু কি করা যাচ্ছে 40,000 টাকায় যদি প্রডিউসার করাতে পারে, তাহলে কি 50,000 টাকা স্যালারি দিবে? সিম্পলি আপনারাই যদি কোম্পানি ওনার হন, আপনারা যে কাজটা 10,000 টাকায় করাতে পারছেন, সেই কাজের জন্য কি 20,000 টাকা দিবেন? না ম্যাম। আচ্ছা, দিবেন না। কিন্তু না ম্যাম, দিব না। কাজের ইনিশিয়াল অথবা অরিজিনাল স্যালারিটা কত? 20,000 টাকা না? জি ম্যাম। কিন্তু সেটা আপনারা অর্ধেক টাকায় করাচ্ছেন। এই যে কোম্পানি ওনার অথবা প্রডিউসাররা যদি এটা অর্ধেক টাকায় করায়, তাহলে প্রডিউসারের কি প্রফিট বেশি হচ্ছে না? জি ম্যাম। এই জিনিসটাই হচ্ছে কি স্টিকি ওয়েজেস থিওরি। যদি প্রফিট বেশি হয় দ্যাট মিনস প্রডিউসারের ইনকাম বেশি হচ্ছে। ইনকাম বেশি হওয়া মানে ফার্দার যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, যেমন ইনভেস্টমেন্ট, কনজাম্পশন প্যাটার্ন, সেভিংস এবং আউটপুট সবকিছু ইনক্রিজ করছে। সেম অ্যাজ স্টিকি প্রাইজেস থিওরি। এই স্টিকি প্রাইজেস থিওরি মানে হচ্ছে যেই প্রাইসটা থাকবে ইনিশিয়াল অথবা অরিজিনাল তার থেকে কম হওয়া। এখন ধরেন অ্যাজ এ প্রডিউসার তার আপনি আপনার প্রোডাক্টের প্রাইস কমাবেন না, অবশ্যই বাড়াবেন। এখানে হচ্ছে যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করছেন, ফাইনাল প্রোডাক্টটা, সেই ফাইনাল প্রোডাক্টের যে র ম্যাটেরিয়ালসটা সেটার প্রাইসটা কোনো কারণে কমে গেল। এই যে দেখেন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে র ম্যাটেরিয়ালসের প্রাইস হয়ে গেল আপনার আগে ছিল 30 টাকা, তখন আপনি ওই প্রোডাক্টটা সেল করতেন 50 টাকায়, ঠিক আছে? বাট কোনো কারণে র ম্যাটেরিয়ালসের প্রাইসটা কমে 30 টাকা থেকে 20 টাকা হয়ে গেল। এখন কি আপনি 10 টাকা কমে সেল করবেন না 50 টাকাতেই সেল করবেন? 50 টাকাতেই সেল করব। 50 টাকাতেই সেল করব ম্যাম। প্রাইসটা লাভ বেশি। এক্স্যাক্টলি, এখানে আপনার কিন্তু পার প্রোডাক্টে 10 টাকা করে লাভ হচ্ছে। ওই থিওরি সেম, যে ইনকাম বেশি হওয়া, ফার্দার ইনগ্রিডিয়েন্টসও ইনক্রিজ করা। বুঝতে পেরেছেন? এই দুইটা হচ্ছে কি স্টিকি ওয়েজেস থিওরি একটা, আর হচ্ছে স্টিকি প্রাইজেস থিওরি। প্রাইজেস থিওরির ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সেটা র ম্যাটেরিয়ালসের প্রাইস হবে, প্রোডিউসারের প্রোডাক্টের প্রাইস না। ওকে, জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে আমরা একটা টপিক করব, এগুলো আসলে কোনোটাই খুব বেশি প্রয়োজন না, জাস্ট শিফটিং এর যে এগুলো সেটা বলা। এখান থেকে আর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে গভর্নমেন্ট পলিসিস গুলা। গভর্নমেন্ট পলিসিস এখানে অর্ধেক কেন? আচ্ছা, এই তো গভর্নমেন্টের পলিসি বলতে এখানে বোঝানো হচ্ছে মনিটারির যে পলিসিগুলো, কি বলবো, মানি রিলেটেড অথবা মানি সাপ্লাইয়ের যে পলিসিগুলো আছে, সেটা গভর্নমেন্ট দুইটা পলিসি
অ্যাপ্লাই করে। এই দুইটা পলিসি কি, একটা হচ্ছে ফিসকাল পলিসি, দয়া করে কেউ ফেসিয়াল পলিসি লিখবেন না, এটা ফিসকাল পলিসি। আরেকটা হচ্ছে মনিটারি পলিসি। ফিসকাল পলিসিটা গভর্নমেন্ট ডিরেক্টলি হ্যান্ডেল করে, যে আসলে এটা কি ধরনের ফিসকাল পলিসি অ্যাপ্লাই করবে। ফিসকাল পলিসি আবার দুই ধরনের, একটা হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, একটা হচ্ছে আপনার এক্সপানশনারি ফিসকাল পলিসি। এই ফিসকাল পলিসিটা মানে হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং অর ট্যাক্সেশন, মানে হচ্ছে গভর্নমেন্ট পাবলিকের জন্য কেমন খরচ করবে অথবা গভর্নমেন্ট পাবলিকের কাছ থেকে কেমন ধরনের ট্যাক্স নিবে। এখন এটা আসলে ডিমান্ড করে সেন্ট্রাল ব্যাংক অথবা গভর্নমেন্টের কি ধরনের মানির প্রয়োজন, মানে রিজার্ভ রিকোয়ারমেন্ট কেমন থাকে। রিজার্ভ রিকোয়ারমেন্টটা একটা আলাদা টপিক, বাট এইটা নিয়ে আমরা মানে এই রিজার্ভের উপরে ডিপেন্ড করে আসলে পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়, এবং গভর্নমেন্টের কেমন টাকার প্রয়োজন, মানে টাকার ফ্লোটা কেমন প্রয়োজন, সেটার উপরে ডিপেন্ড করে এই দুইটা পলিসি অ্যাপ্লাই করা হয়। ফিসকাল পলিসিটা গভর্নমেন্ট ডিরেক্টলি হ্যান্ডেল করে, বাট মনিটারি পলিসিটাও গভর্নমেন্ট হ্যান্ডেল করে, বাট ইনডিরেক্টলি, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে হ্যান্ডেল করে। এখন এই ফিসকাল পলিসির ক্ষেত্রে, ফিসকাল পলিসি যেহেতু দুই ধরনের, একটা হচ্ছে এক্সপানশনারি ফিসকাল পলিসি, একটা হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। এক্সপানশনারি ফিসকাল পলিসি মানে হচ্ছে যে গভর্নমেন্ট বেশি খরচ করবে, পাবলিকদের জন্য বেশি খরচ করবে এবং ট্যাক্সটা কম নিবে। ট্যাক্স বলতে এখানে কিন্তু কোনো ভ্যাট বোঝানো হচ্ছে না, ট্যাক্স বলতে এখানে বোঝানো হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, যেগুলো মানে হচ্ছে অ্যাসেটের উপরে, ইনকামের উপরে ডিরেক্টলি যেটা কনজিউমারের দিতে হচ্ছে সেই ট্যাক্সটা। তাহলে কি হবে, অ্যাগ্রিগেট ইনকামটা ইনক্রিজ করবে। অ্যাগ্রিগেট ইনকাম মানে হচ্ছে আপনার ন্যাশনাল ইনকামটা, যে একটা দেশের ইনকামটা কেমন হবে। এখন যদি আপনি অ্যাজ এ গভর্নমেন্ট ন্যাশনাল ইনকাম অথবা অ্যাগ্রিগেট ইনকাম ইনক্রিজ করাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এক্সপানশনারি ফিসকাল পলিসিটা অ্যাপ্লাই করতে হবে। এক্সপানশনারি ফিসকাল পলিসি অ্যাপ্লাই করলে কি হবে, আপনার ন্যাশনাল ইনকামটা ইনক্রিজ করবে। কিভাবে সেটা দেখেন, এই যে ইনকামটা, অ্যাগ্রিগেট ইনকামটা ইনক্রিজ করবে। অ্যাগ্রিগেট ইনকামটা কিভাবে ইনক্রিজ করবে, ধরেন এই বছর আপনি 10% আপনার ইনকামের উপরে 10% ট্যাক্স দিলেন, ডিরেক্ট ট্যাক্স দিলেন, ঠিক আছে, ইনকাম ট্যাক্স যেটাকে আমরা বলি। এই বছর আপনি যদি 10% দিলেন, ধরেন 10% আপনার হচ্ছে 10,000 টাকা। এখন নেক্সট ইয়ারে গিয়ে আপনাকে দিতে হলো 5%, তাহলে কি কম দিতে হলো না? জি ম্যাম। তাহলে আপনার 5,000 টাকা বেঁচে গেল, মানে আপনার ইনকামে অ্যাড হলো। এরকম কি শুধু আপনার জন্য লটা হবে, না সবার জন্য হবে, দেশের সবার জন্য? সবার জন্য হবে। তো সবার জন্য যদি হয় তাহলে কি ইনকামটা বেড়ে যাবে না, মানে সবার হাতেই টাকা থাকবে, বিষয়টা হচ্ছে সবার কাছেই টাকা থাকবে, সবার ইনকামটাই বেশি থাকবে। আর যদি এটার উল্টোটা হয়, যে এই বছর আপনি 5% দিচ্ছেন, নেক্সট ইয়ারে আপনি গিয়ে 10% দিচ্ছেন, তার মানে কি আপনার ইনকামটা কমে যাচ্ছে, ওইটাকে বলা হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। এটা আসলে মানির ফ্লোর উপরে ডিপেন্ড করে, যে গভর্নমেন্টের কি ধরনের মানির প্রয়োজন। যেমন ধর এক্সপানশনারি ফিসকাল পলিসি তখন অ্যাপ্লাই করতে পারে গভর্নমেন্ট, যে আসলে গভর্নমেন্টের যে প্রোডাক্টিভ সেক্টরের যে কাজগুলো আছে সেগুলো থেকে সে অনেক ইনকাম মানে আর্ন করতে পারছে, দেন হচ্ছে তার আসলে প্রোডাক্টিভ সেক্টরে খুব বেশি খরচ করতে হচ্ছে না, সেখান থেকে তার অনেক বেশি আর্ন হচ্ছে, এবং আপনাদের থেকে সে কম নিচ্ছে, ট্যাক্স কম নিচ্ছে। গভর্নমেন্ট আসলে ট্যাক্স কেন নেয়, ট্যাক্স নেয় হচ্ছে প্রোডাক্টিভ সেক্টরে, মানে কান্ট্রিকে ডেভেলপ করার জন্য, ডেভেলপ করার পার্সপেক্টিভে। সো সেক্ষেত্রে যদি গভর্নমেন্টের এটার প্রয়োজন না হয়, গভর্নমেন্ট কি শুধু শুধু ট্যাক্স নিয়ে বসে থাকবে, বেশি বেশি করে ট্যাক্স নিবে? না ম্যাম। না ম্যাম। এই ক্ষেত্রে ওই পলিসিটাকেই বলা হচ্ছে এক্সপানশনারি ফিসকাল পলিসি। হ্যাঁ, এমন হতে পারে এই বছরের থেকে নেক্সট ইয়ারে গিয়ে গভর্নমেন্ট এমন বড় একটা প্রোডাক্টিভ সেক্টর নিল, সেখানে গভর্নমেন্টের অনেক বেশি টাকার প্রয়োজন পড়লো, তখন গভর্নমেন্ট কি করবে, ট্যাক্স বাড়িয়ে দিবে না? জি ম্যাম। এটাই হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। তখন কি হবে, ট্যাক্সটা বেশি দিতে হবে, গভর্নমেন্ট স্পেন্ডিংটা কমে যাবে, দেন হচ্ছে আপনার অ্যাগ্রিগেট ইনকাম অথবা অ্যাগ্রিগেট আউটপুটটাও কমে যাবে। আরেকটা হচ্ছে কি মনিটারি পলিসি। মনিটারি পলিসিটা হচ্ছে আপনার ডিরেক্টলি সেন্ট্রাল ব্যাংক হ্যান্ডেল করে। মানি নিয়েই আমরা একটা চ্যাপ্টার করবো, মনিটারি সিস্টেম নিয়ে, তারপরে এখানে আমি একটু ইন ব্রিফ বলে দিই। মানি সাপ্লাইটা হচ্ছে, এই মনিটারি পলিসিও দুই ধরনের, একটা হচ্ছে কি এক্সপেনশনারি মনিটারি পলিসি, আর হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। এই মনিটারি পলিসি দিয়ে কি করা হয়, মানির ফ্লো কমানো অথবা বাড়ানো হয় যখন যে ধরনের প্রয়োজন। এই যে এক্সপেনশনারি মনিটারি পলিসি মানে হচ্ছে কি, মানি সাপ্লাই বাড়ানো, মানি সাপ্লাই বেড়ে গেলে, মানি সাপ্লাই বেড়ে যাওয়া মানে কি, উইদিন মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যাবে। টাকার পরিমাণ বেড়ে যাওয়া মানে কি, অ্যাগ্রিগেট ইনকাম বেড়ে যাওয়া না, মানে সবার ইনকাম বেড়ে যাওয়াটাই কিন্তু অ্যাগ্রিগেট
ইনকাম অথবা টোটাল ইনকাম ইনক্রিজ করা। আর যদি এমন হয় গভর্নমেন্টের টাকার অনেক বেশি প্রয়োজন হলো, রিজার্ভ রিকোয়ারমেন্ট অনেক বেশি প্রয়োজন, তখন গভর্নমেন্ট কি করবে, মানি সাপ্লাইটা কমিয়ে দিবে এবং অ্যাগ্রিগেট ইনকামটাও সাথে সাথে কমে যাবে। ওই পলিসিটাকে বলা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, একটা হচ্ছে মানি সাপ্লাই আর একটা হচ্ছে গভর্নমেন্ট ডিরেক্টলি হ্যান্ডেল করছে, সেটা হচ্ছে কি ট্যাক্সেশন এবং হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং আর গভর্নমেন্ট পারচেজিং। এই পর্যন্তই আপনাদের টপিক 9। টপিক 9 এই পর্যন্তই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা টপিক 10-এ যাই। বাকিগুলো আসলে যদি আপনাদের জানার প্রয়োজন হয় দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা টপিক 10 দেখি। আমাদের ক্লাস টাইম তো 5টা পর্যন্ত, তাই না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, 5টা পর্যন্ত ম্যাম। ওকে, তাহলে অনেক সময় আছে। তাহলে আমরা টপিক 10টা শেষ করে দেন আমরা জিডিপির ম্যাথ দেখবো। ওকে, জি ম্যাম। আচ্ছা, টপিক 10টা হচ্ছে মনিটারি সিস্টেম, যেটা নিয়ে আমি কিছুক্ষণ আগেই বললাম যে মনিটারি সিস্টেম অথবা মানি নিয়েই আমরা একটা চ্যাপ্টার করব। আচ্ছা, বলেন তো মানি বলতে আপনারা কি বোঝেন? ম্যাম টাকা বা এটা তো নোট বুঝি ম্যাম। আচ্ছা, টাকা বলতে কি বোঝেন সেটা বলেন। ম্যাম এটা একটা বিনিময় মাধ্যম ম্যাম। আচ্ছা, বিনিময় মাধ্যম মানে একটা এক্সাম্পল দেন। ম্যাম ধরেন ম্যাম যখন টাকা ছিল না তখন স্বর্ণ মুদ্রা বা এরকম রূপার মুদ্রা বা মানুষ একটা কেউ চাল দিয়ে ডাল নিত, এক্স্যাক্টলি, প্রোডাক্ট একটা প্রোডাক্ট দিয়ে আরেকটা প্রোডাক্ট নিত। জি ম্যাম। আর ম্যাম এখন হচ্ছে ওইটা প্রোডাক্টের বিনিময়ে প্রোডাক্টও নেওয়া যায়, আবার ম্যাম এটা একটা বিনিময় মাধ্যম হিসেবে এখন টাকাও একটা অল্টারনেটিভ প্রথা অনেক আগে আবিষ্কার হয়েছে। ধরেন এই যে কারেন্সি যেটাকে আমরা বলি, এই যে টাকা মানে নোটস অথবা কয়েন্স, যেটা ধরেন আমি একটা কাগজের মধ্যে, নোটস বলতে তো কাগজে বোঝানো হচ্ছে, ধরেন যে কোনো একটা কাগজের মধ্যে আমি 10 টাকা লিখে দিলাম, সেই টাকা দিয়ে কি আমি কোনো কিছু পারচেস করতে পারবো? কোন একটা কাগজের মধ্যে পারবো না, কারণ এটার একটা স্পেশাল মানে কারেন্সি মানে হচ্ছে স্পেশাল একটা নোট অথবা স্পেশাল একটা কয়েন্স, যেটা দিয়ে আমাকে কি করা হবে, ইন রিটার্ন আমাকে গুডস অ্যান্ড সার্ভিসেস দেওয়া হবে। মানে যে প্রোডাক্ট আমি চাচ্ছি অথবা যে সেবাটা আমি চাচ্ছি কনজাম্পশন প্যাটার্নের জন্য, সেটা আমাকে প্রোভাইড করা হবে। এই যে মানি ইজ দ্য সেট অফ অ্যাসেটস ইন আ ইকোনমি that people regularly use to buy goods and services from the other people. মানে হচ্ছে অ্যাজ এ কনজিউমার আমি কারো কাছ থেকে কিছু কনজিউম করার জন্য দিয়ে থাকি। এই অ্যাসেটটা কিন্তু আবার দুই ধরনের। মানের ফাংশনটা আগে বলে নিই, যে আপনি যে কাগজটা দিচ্ছেন এই কাগজটার মধ্যে 3টা ফাংশন থাকতে হবে। যদি এই 3টা ফাংশন থাকে তাহলে সেটাকে আমরা কি করব, মানি হিসেবে কাউন্ট করব। প্রথমটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যেটা কিছুক্ষণ আগে বললেন। স্টোর অফ ভ্যালু এবং ইউনিট অফ অ্যাকাউন্ট, এই দুটা আমি বলেছি। স্টোর অফ ভ্যালু মানে ধরেন আপনি 10 টাকার একটা নোট যদি রেখে দেন, সেটা কি 10 টাকা থেকে কমে যাবে অথবা 10 টাকা থেকে বেড়ে যাবে? না ম্যাম, যেটা 10 টাকাই কিন্তু থাকবে। স্টোর অফ ভ্যালু মানে এটা স্টোর করলে এটার ভ্যালু আমার থাকছে, এমন না যে স্টোর করলে সেটার ভ্যালুটা কমে যাচ্ছে। আচ্ছা, ইউনিট অফ অ্যাকাউন্ট বলতে এখানে পোস্ট প্রাইজেস এবং হচ্ছে আপনার প্রিভিয়াস প্রাইজেসটা থাকছে। পোস্ট এবং প্রিভিয়াস বলতে বোঝানো হচ্ছে ধরেন এখনকার 10 টাকা আর 4 বছর আগের অথবা 5 বছর আগের 10 টাকা কি সেম ভ্যালু? মানে সেম ভ্যালু বলতে সেম রিয়েল মানি? না ম্যাম, 10 টাকা কিন্তু 10 টাকাই আছে, নোট কিন্তু সেমই আছে, বাট এটা রিয়েল মানিটা সেটা কি হয়েছে, কনভার্ট হয়েছে বিকজ অফ ইনফ্লেশন। সবসময় ইনফ্লেশন হবে তা না, কখনো ডিফ্লেশন হয় না, বাট ইনফ্লেশনই সবসময় হয়। বাট হতে পারে এই বছরই ডিফ্লেশন হলো। এখন এই যে ইনফ্লেশনের কথাটা যে বললাম, যেমন ধরেন ইনফ্লেশন মানে কি, যে আগে 5 বছর আগে 10 টাকা যদি আমি 5টা প্রোডাক্ট কিনতে পারতাম, এখন আমি 10 টাকায় 5টা প্রোডাক্টের কম কিনতে পারবো। এটাই কি হচ্ছে ইনফ্লেশন, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট, মানে যেই টাকাটা নিয়ে আমরা কথা বলছি অথবা যে স্পেশাল নোট নিয়ে আমরা
কারেন্সি নিয়ে আমরা কথা বলছি সেটার কি থাকবে, পোস্ট প্রাইজেসও থাকবে, প্রিভিয়াস প্রাইজেসও থাকবে। এমন না যে এটার কোনো আগে অথবা পরে ভ্যালুটা কমে যাচ্ছে, টাকা সেম থাকছে বাট এটার একটা রিয়েল মানি অ্যাড হচ্ছে। এটা হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট। যেই নোট অথবা যেই কয়েনে এই তিনটা ফাংশন থাকবে সেটাই হচ্ছে কি মানিতে কাউন্ট করব আমরা। ওকে, মানি অথবা অ্যাসেটে কাউন্ট করব। মানি আবার হচ্ছে আপনার দুই ধরনের। আচ্ছা, এটা তো আমি বললাম। মানি হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে কমোডিটি মানি, একটা হচ্ছে ফিয়েট মানি। কমোডিটি মানিটা কি? কমোডিটি মানি হচ্ছে যেটা আপনার অ্যাসেট। যেমন ধরেন আপনার একটা ল্যান্ড আছে, এই ল্যান্ড দিয়ে কি আপনি কনফেকশনারি থেকে কোনো কিছু পারচেস করতে পারবেন? না ম্যাম, পারবো না। আপনাকে কি করতে হবে, এই কমোডিটি মানিটা, এই ল্যান্ড অথবা ফ্ল্যাট, এগুলো হচ্ছে আপনার কি কমোডিটি মানি, মানে হচ্ছে অ্যাসেট, যেটা আপনাকে কি করতে হবে, আগে লিকুইড করে নিতে হবে, মানে হচ্ছে কয়েন্স অথবা কারেন্সিতে কনভার্ট করতে হবে, দেন সেটাকে আপনার কি করতে হবে, কনজিউম করতে হবে। এইগুলো হচ্ছে কি কমোডিটি মানি। আর ফিয়েট মানি হচ্ছে জাস্ট লিকুইড যে মানিটা থাকে, যেটা হচ্ছে কারেন্সি, কয়েন্স, নোট, যেটা দিয়ে আমরা ডিরেক্টলি কনজিউম করতে পারি। কমোডিটি মানি দিয়ে আমরা ডিরেক্টলি কনজিউম করতে পারি না, ফিয়েট মানিটা আমরা ডিরেক্টলি কি করতে পারি, কনজিউম করতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে এখানে বাংলাদেশ ইকোনমি বলে কথা না, এটা আপনার মোটামুটি সব কান্ট্রিতেই এটা ফলো করা হয়, এই M1 অ্যান্ড M2। তো এই দুইটা হচ্ছে কি আপনার ফ্যামিলিয়ার মানি রিলেটেড আপনার একটা ফর্ম। একটা M2 দিয়ে একটা ফাংশন বোঝানো হচ্ছে, M2 দিয়ে একটা ফাংশন বোঝানো হচ্ছে। M1টাকে আবার বলা হচ্ছে ন্যারো মানি। ন্যারো মানিটাকে আইডেন্টিফাই করা হয় M1 দিয়ে, ব্রড মানিটাকে আইডেন্টিফাই করা হয় M2 দিয়ে। M1 মানে হচ্ছে আপনারা এই যে কারেন্সি, ডিমান্ড ডিপোজিট এটাও বলতে পারেন, অথবা এটাও বলতে পারেন জাস্ট লিকুইড মানি, অথবা ফিয়েট মানিটাকে আমরা ন্যারো মানি অথবা M1 বলি, মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ডিরেক্টলি কনজিউম করতে পারবো। আর M2টা হচ্ছে কি, এখানে M1ও থাকবে, সেভিং ডিপোজিটও থাকবে, পার্সোনাল টার্ম ডিপোজিটও থাকবে। এখানে সেভিং ডিপোজিট বলতে বোঝানো হচ্ছে যে আপনার কোনো অ্যাসেট আপনি সেভ করে রাখতে পারেন। পার্সোনাল টার্ম ডিপোজিট বলতে এখানে লকার বোঝানো হচ্ছে, যেই লকারে আপনার গোল্ড থাকতে পারে, ডায়মন্ড থাকতে পারে, মানে অ্যাসেট টাইপের জিনিস, আপনার কোনো ল্যান্ডের দলিল থাকতে পারে। এটা হচ্ছে কি আপনার ব্রড মানি, মানে হচ্ছে ব্রড মানিতে ফিয়েট মানিও থাকবে, আবার কমোডিটি মানিও থাকবে। ঠিক আছে, এই মানিটাকে বলা হচ্ছে ব্রড মানি অথবা M2। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক বলতে আপনারা কি বোঝেন বলেন? কেন্দ্রীয় ব্যাংক ম্যাম। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? একটা ম্যাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মানে মানে একটা দেশের অর্থনৈতিক মানে বিভিন্ন নিয়ন্ত্রণ করার কি ম্যাম, অন্যান্য যেসব ব্যাংকগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করে দেশে, যেমন সরকারি নোট আছে। জি ম্যাম, জি ম্যাম, নীতিমালা করা, প্রণয়ন করা ম্যাম, এগুলা জারি করা সংবিধান অনুযায়ী ম্যাম। আচ্ছা, আপনারা কি ব্যাংকে কখনো গিয়েছেন একসাথে 2-3টা ব্যাংকে? জি ম্যাম, গিয়েছি ম্যাম। আচ্ছা, ওইখানে যে রেট বলতে ইন্টারেস্ট রেট, সেটা সেভিংস হতে পারে, লোনের হতে পারে, দেন সেটা আপনার কি বলবো ডিপিএস এর হতে পারে, এফডিআর এর হতে পারে, কারেন্ট অ্যাকাউন্টের হতে পারে। এক একটা অ্যাকাউন্টের এক এক ধরনের কি আছে, ইন্টারেস্ট রেট আছে, এবং এই ইন্টারেস্ট রেট গুলো কিন্তু আবার ভ্যারি করে একটা ব্যাংকের মধ্যে। সব ব্যাংকের কি ইন্টারেস্ট রেট সেম? না ম্যাম, না। কেন না? আচ্ছা, এখানে একটা কথা আছে যে আপনি চাইলেন আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিবেন অথবা আপনি চাইলেন কমিয়ে দিবেন, তা কিন্তু আপনি করতে পারবেন না। এই ইন্টারেস্ট রেটটা কিন্তু সেট করে সেন্ট্রাল ব্যাংক। যদি আমরা ডোমেস্টিক কান্ট্রি বাংলাদেশকে চিন্তা করি, তাহলে বাংলাদেশের যে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংক থেকে বলা হবে কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট কোন স্কিমের জন্য কেমন হবে। আপনি চাইলেই কোনো স্কিমের ইন্টারেস্ট রেট ইনক্রিজ অথবা ডিক্রিজ করাতে পারবেন না, সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার সেন্ট্রাল ব্যাংকের উপর, যে কোন ব্যাংকে কেমন দেওয়া হবে। আপনারা নোটিস করলে হয়তো বা দেখবেন কিছু রিনাউন্ড ব্যাংক আছে, সেগুলো ইন্টারেস্ট রেট খুব কম, আর যেগুলো ইনফ্যান্ট ব্যাংক, নতুন ব্যাংক, সেগুলো দেখবেন ইন্টারেস্ট রেট অনেক বেশি। কেন বলুন তো? ম্যাম আমার
আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ম্যাম, যেগুলো রিনোন ব্যাংক এগুলো তো ম্যাম এস্টাবলিশড ব্যাংক ম্যাম। হুম হুম ওইখানে ওরা তো ম্যাম অনেক বেশি ওদের গ্রাহক আছে। আর যেগুলা ম্যাম নতুন ব্যাংক বা বেশি দিন হয় নাই হয়েছে ম্যাম, ইন্টারেস্ট বেশি দিয়ে থাকে। হ্যাঁ, কেন কেন বেশি দিবে? বেশি তো আমার কাছে দিল, ম্যাম কিন্তু কেন বেশি দিবে? দেওয়ার ম্যাম কারণটা কি? ম্যাম হচ্ছে এতে করে মানুষ আগ্রহী হবে, অথবা ম্যাম আমি যতটুকু জানি একটা ব্যাংক আছে যে এত এত টাকা ওদের, জানি না আর কি হ্যাঁ, বুঝি নাই। একটা ব্যাংক ম্যাম। এমনিতে ম্যাম যে কোনো ব্যাংকেরই ম্যাম সেন্ট্রাল ব্যাংকের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে, সেন্ট্রাল ব্যাংকের কিছু কন্ডিশন থাকে যে না, নতুন তা একটা তো ব্রাঞ্চ ওপেন করতে অবশ্যই, হলে বা একটা ব্যাংক। কিন্তু জি কেন ম্যাম। মানে এই যে ধরেন বেশি দিবে, মানে রিনাউন্ড ব্যাংক কম দিচ্ছে, যেটা আপনি বললেন যে এস্টাবলিশ হওয়ার কারণে ওটার ইন্টারেস্ট রেট কম দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক, আর যেটা ইনফ্যান্ট ব্যাংক সেটার ইন্টারেস্ট রেটটা বেশি দিচ্ছে, কিন্তু কেন? কারণটা কি? ম্যাম আমার কাছে মনে হচ্ছে ম্যাম গ্রাহক সংগ্রহ করার জন্য ম্যাম, যাতে গ্রাহকরা বেশি আগ্রহী হয়। যেহেতু ম্যাম ইন্টারেস্ট বেশি হলে মানুষ সেখানে ইনভেস্ট বেশি করবে ব্যাংকের ক্ষেত্রে ম্যাম, যেটা আমরা দেখছি যে ইন্টারেস্ট বেশি হলে ম্যাম আমরা ব্যাংকে যখন টাকা বেশি যে ব্যাংকে ইন্টারেস্ট বেশি পাবো ওই ব্যাংকে তো ম্যাম আমরা টাকা বেশি জমা রাখবো ম্যাম। মানুষ আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে রিস্ক লাভার, একটা হচ্ছে রিস্ক এভার্স। মানে আপনি কোন জি ধরনের? ম্যাম। আপনি যদি রিস্ক লাভার হন, আপনি চিন্তা করবেন হ্যাঁ ম্যাম আমি আমি যদি ম্যাম নতুন ব্যাংকে ম্যাম রাখি। আমি ম্যাম রিস্ক নিতে চাই না ম্যাম, আমার লাভ হ্যাঁ, কম হোক কিন্তু আমি এক্স্যাক্টলি। নিরাপত্তা চাই। এখন এই দুই ধরনের শ্রেণীর জন্য মানুষের ক্যাটাগরি হচ্ছে দুই ধরনের ভাগ করা হয়েছে। এখন যারা রিস্ক নিতে পছন্দ করে তারা কি চিন্তা করবে, ঠিক আছে আমি যদি একটু রিস্ক নেই আমি তো ডাবল ইন্টারেস্ট পাচ্ছি। আর যারা হচ্ছে আমার মতো, তারা চিন্তা করবে যে না, আমার ইন্টারেস্টের বেশি দরকার নেই, আবার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট রেখেছি সেটার যেন কোনো ক্ষতি না হয়, আমার একটা লামসাম ইন্টারেস্ট রেট দিলেই, মানে ইন্টারেস্ট দিলেই হচ্ছে, অথবা না দেয় কিন্তু আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের জন্য কোনো প্রবলেম না হয়। বাট ইনফ্যান্ট ব্যাংকের ক্ষেত্রে কি হতে পারে যে আমার ইন্টারেস্ট তো গেল, আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও নাই হয়ে যেতে পারে, হতে পারে না? ব্যাংকটি নাই হয়ে গেছে, সেখানে কি হবে? আমি যে টাকাটা রেখেছিলাম, যেটা জি রেখে ম্যাম। আমি ইন্টারেস্ট নিব, সেটাই গায়েব হয়ে গেল, প্রিন্সিপাল অ্যামাউন্টই নাই হয়ে গেল, সেখানে তো আমি আর ইন্টারেস্টের কথা চিন্তা করতে পারি না। সো যারা রিস্ক নিতে পছন্দ করে তারা কি চিন্তা করবে, তারা ইনফ্যান্ট ব্যাংক, নতুন যে ব্যাংকগুলো আছে সেগুলোতে টাকা রাখবে। আর যারা হচ্ছে রিস্ক অ্যাভার্স তারা চিন্তা করবে না বাবা, আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা ঠিক থাকুক, ইন্টারেস্ট আমি কম হোক, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এই দুইটার জন্য সেন্ট্রাল ব্যাংক আসলে এটাই করে, জি ম্যাম। কারণ হচ্ছে যে যারা, মানে হ্যাঁ, একটা পর্যায়ে সব ব্যাংকই আপনার নতুন ছিল, একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা কি করেছে, কাস্টমার অথবা ক্লায়েন্টদের একটা বিশ্বস্ত পেয়েছে যে না, এই আমি যদি আর যাই হোক এই ব্যাংকে টাকাটা রাখি, আমার টাকাটা আর যাই হোক কোনো ক্ষতি হচ্ছে না। বাট নতুন যে ব্যাংক, সেই ব্যাংক সম্পর্কে আমি জানি না, কিংবা ব্যাংকটা হয়েছে 1 বছর অথবা 2 বছর হয়েছে, সেখানে আমার টাকাটা নাও পেতে পারে, সো আমি সেখানে যাব না। এই ধরনের চিন্তা করে সেন্ট্রাল ব্যাংক এই ক্রাইটেরিয়াগুলো ভাগ করে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কোনো কারণে যদি কোনো ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে আছে, অনেক ফিনান্সিয়াল কোম্পানি কিন্তু সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে নাই। অনেক ফিনান্সিয়াল কোম্পানিগুলো হচ্ছে এইগুলো, যে লঙ্কা বাংলা, আইডিএলসি, তারপরে আপনার হচ্ছে মেরিডিয়ান, ডেল্টা ফাইন্যান্স, ঠিক আছে, রিলায়েন্স ফাইন্যান্স, এগুলো হচ্ছে আপনার ফিনান্সিয়াল কোম্পানি। এরকম ছোট ছোট অনেক কোম্পানি আছে, যেগুলো অনেকগুলোই হচ্ছে কি আপনার ছোট ছোট যে কোম্পানিগুলো, সেগুলো হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংকের বাইরে। এখন সেন্ট্রাল ব্যাংকের বাইরে যদি কোনো কোম্পানিতে আপনি টাকা দিয়ে না পান, তাহলে আপনি কিন্তু সেন্ট্রাল ব্যাংকে কি করতে পারবেন না, সেন্ট্রাল ব্যাংকের কাছে ম্যাম কোনো অভিযোগ করতে পারবেন না। করতে পারবো না। জি ম্যাম। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ, শিওর। ম্যাম ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেমন ম্যাম ম্যাট লাইফ বা বাংলাদেশি যে লোকাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এগুলো কি সেন্ট্রাল ব্যাংকের সাথে অ্যাফিলিয়েটেড? না, সবগুলো না। এই যেমন ধর মতিঝিলেই তো মনে হয় এক বিল্ডিং এই মনে হয় অনেকগুলো দেখলাম, যে হোমল্যান্ড, তারপরে আরো কি কি ইন্স্যুরেন্স জি ম্যাম। কোম্পানি আছে, সবগুলো না। যেগুলো আপনার সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে, যেমন ধরেন লঙ্কা বাংলা, এটা অনেক বড় একটা ফাইন্যান্স কোম্পানি, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। কিন্তু ছোট ছোট অনেক ফাইন্যান্স কোম্পানি আছে যেগুলো আপনার, ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেগুলো আপনার বাংলাদেশ ব্যাংকের আন্ডারে না। যদি তারা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে না হয় এবং আপনার টাকা নিয়ে এসে চলে যায়, এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংক আপনার টাকা ফেরত দিতে বাধ্য না।
বাট যেই ব্যাংক জি ম্যাম। অথবা যেই ফিনান্সিয়াল কোম্পানি অথবা ইন্স্যুরেন্স কোম্পানি যাই বলেন না কেন, এইগুলো যদি সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে থাকে, তারা যদি কোনো কারণে ফেলিয়ার হয় আপনার টাকা দিতে, তাহলে এই টাকা দিতে বাধ্য হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এই টাকা আপনি সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে নিতে পারবেন, আপনি চাইতে পারবেন। বাট যদি এমন হয় যে এটা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে না, তাহলে কিন্তু সেই টাকা আর আপনি কি করতে পারবেন না, সেই টাকা দিতে সেন্ট্রাল ব্যাংক বাধ্য না। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, এই হচ্ছে আপনার ma'am. সেন্ট্রাল ব্যাংকের কথা বললাম। এখানে যে কথাগুলো বললাম সেগুলোই আসলে এখানে দেওয়া আছে, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, সেটা আপনারা একটু দেখে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে এই দুইটা স্লাইড 10 আর 11 যদি কোনো কোয়ারিজ থাকে নেক্সট ক্লাসে বললে সেটা আমি আবার বলে দিব। এরপর হচ্ছে ওপেন মার্কেট জি ম্যাম। কভারেজটা পরে বলছি, ওপেন মার্কেট অপারেশন দিয়েই বলছি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ফেডারেল রিজার্ভ সিস্টেমটা এবং সেন্ট্রাল ব্যাংকটা অলমোস্ট কাজগুলো সেম। আপনারা শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকের কাজগুলোই পড়েন, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস গুলো পড়েন, তাহলেই হবে। আচ্ছা, ফেড টুলস এর মনিটারি কন্ট্রোল অথবা যে কোনো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও, মানে প্রত্যেকটা বাংলাদেশ ব্যাংক না সরি প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকের মনিটারি টুলস গুলো সেম। কি কি সেটা হচ্ছে কি ওপেন মার্কেট অপারেশন, চেঞ্জিং রিজার্ভ রিকোয়ারমেন্ট, যেটা কিছুক্ষণ আগে বললাম যে রিজার্ভ রিকোয়ারমেন্টের কারণেও আপনার পলিসি চেঞ্জ হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে চেঞ্জ ইন ডিসকাউন্ট রেট। লাস্টটা দিয়ে শুরু করি। চেঞ্জ ইন ডিসকাউন্ট রেটটা হচ্ছে আপনার যেটাকে আমরা অ্যাজ এ ক্লায়েন্ট ইন্টারেস্ট রেট বলি, সেটা ব্যাংকের ভাষায় হচ্ছে ডিসকাউন্ট রেট। যেটাকে আমরা জি ম্যাম। ইন্টারেস্ট রেট জানি, সেটাই ব্যাংকের ভাষায় ব্যাংকার যারা তারা বলে ডিসকাউন্ট রেট। ওপেন মার্কেট অপারেশনটা আর কিছুই না, ওপেন মার্কেট অপারেশনটা হচ্ছে গভর্নমেন্টের সাথে আপনার ডিরেক্টলি কমিউনিকেট হচ্ছে। কমিউনিকেট বলতে ট্রানজ্যাক্ট হচ্ছে। আপনি গভর্নমেন্টকে লোন দিচ্ছেন, গভর্নমেন্ট জানছে আপনার কাছ থেকে লোন নিচ্ছে, এই ধরনের ফ্যাক্টরগুলোকে বলা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। মানে হচ্ছে গভর্নমেন্ট যে বন্ডগুলো সেল করছে অথবা মানে গভর্নমেন্ট যে শেয়ারগুলো সেল করছে, এগুলো যদি আপনি পারচেস করেন, গভর্নমেন্ট কিন্তু জানবে আপনি কত টাকার শেয়ার অথবা কত টাকার বন্ড পারচেস করেছেন, এবং আপনি জানছেন আপনি কিন্তু ডিরেক্টলি গভর্নমেন্টকে লোন দিচ্ছেন, জানবেন না? জি আপনি ম্যাম। গভর্নমেন্টের বন্ড কিনেন, আপনি জানবেন না যে আপনি গভর্নমেন্টকে কয় টাকা দিয়েছেন বন্ড কেনার জন্য? জি ম্যাম, জানবো তো ম্যাম। এই জিনিসটার নামই হচ্ছে এই কি বলবো, এই সিচুয়েশনটার নামই হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। মানে হচ্ছে আপনি কাকে লোন দিচ্ছেন সেটা আপনি জানেন, এবং আপনার কাছ থেকে কে লোন নিচ্ছে সেটা সে জানে যে আপনার কাছ থেকে নিচ্ছে। যেমন গভর্নমেন্ট কিন্তু জানে আপনি 50,000 টাকার বন্ড কিনেছেন অথবা আপনি 1 লাখ টাকার বন্ড কিনেছেন, ঠিক আছে? এটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। এখন এখানে দুইটা ফ্যাক্টর হতে পারে। গভর্নমেন্টের যখন টাকার প্রয়োজন হবে, গভর্নমেন্ট কি করবে, বেশি বেশি বন্ড সেল করবে। গভর্নমেন্টের যখন টাকার প্রয়োজন থাকবে না, তখন কি গভর্নমেন্ট বন্ড সেল করবে? না ম্যাম, করবে না ম্যাম। কেন করবে না? কারণ এই বন্ড কিন্তু আপনি এমনি এমনি কিনেননি, এটার জন্য গভর্নমেন্টকে কি করতে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট রেট পে করতে হবে। আপনি যে বন্ড কিনবেন জি সেটা ম্যাম। কেন কিনবেন? অবশ্যই আপনার প্রফিট হওয়ার জন্য। তো প্রফিট যদি না দেয় আপনি নিশ্চয়ই বন্ড পারচেস করবেন না। সো যখন গভর্নমেন্টের টাকার বেশি প্রয়োজন হয় তখন গভর্নমেন্ট এই ধরনের ট্রানজাকশন করে থাকে, ওপেন মার্কেট অপারেশনটা ক্রিয়েট করে। সেকেন্ডটা হচ্ছে আপনার রিজার্ভ রিকোয়ারমেন্ট। এই রিজার্ভ রিকোয়ারমেন্ট আর হচ্ছে আপনার ডিসকাউন্ট রেট, এই দুইটা হচ্ছে ইন্টার কানেক্টেড। কিভাবে দেখেন, রিজার্ভ রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম, ধরেন গভর্নমেন্ট, আচ্ছা রিজার্ভ কখন প্রয়োজন, আর রিজার্ভ রিকোয়ারমেন্ট বাদ দিয়ে আগে আমি ইন্ডিভিজুয়ালটা বলি। ধরেন আপনি লোন নেবেন, এখন আপনার অ্যাসেট আছে 50 লাখ টাকা, আপনাকে কি 1 কোটি টাকার লোন দেওয়া হবে? না ম্যাম, দেওয়া হবে না ম্যাম। কেন দেওয়া হবে না? আপনি তো রিপে করবেন বলছেন, না দেওয়ার কারণ কি? ম্যাম, আমাকে তো ম্যাম ওই রকম একটা অবস্থান দেখাইতে হবে যে আমার এটা দেওয়ার ক্যাপাবিলিটি আছে এবং ইন ফিউচার আমি দিতে পারবো ম্যাম, এরকম একটা সম্ভাবনা দেখাইতে হবে এবং খুব ভালো একটা সম্ভাবনা দেখাইতে হবে, আদারওয়াইজ ব্যাংক কেন রিস্ক নিয়ে আমাকে দিবে? আচ্ছা, মানে হচ্ছে কি যে নর্মালি যদি আপনার যত টাকার অ্যাসেট থাকুক তার ম্যাক্সিমাম 70% আপনি পাবেন, ম্যাক্সিমাম 70%। এমনও হতে পারে যে ম্যাক্সিমাম 70% না হয়ে আপনার নর্মালি বলে 70% দিবে, বাট দেখা যায় যে আপনার খুব পরিচিত ব্যাংকে যদি কেউ না থাকে আপনাকে 50 অথবা 60% দিবে লোন ম্যাক্সিমাম সেই টাকার। কারণ কি, যদি কোনো কারণে আপনি রিপে করতে না পারেন তাহলে
কি হবে, আপনার যে অ্যাসেট আছে সেটা সেল করে ব্যাংকের টাকাটা নিয়ে নেবে। এখন আপনি বলতে পারেন ম্যাডাম আমার কাছে তো 50 লাখ টাকার অ্যাসেট আছে, তাহলে আমাকে কেন 70% অথবা 50% দেওয়া হবে? কারণ যে কোনো অ্যাসেটেরই হঠাৎ করে ভ্যালু কমে যেতে পারে না, কিন্তু কোনো অ্যাসেটের ক্ষেত্রেই 50%-এর বেশি কমে না। যে কোনো অ্যাসেটের ক্ষেত্রে কি হয় না, 50%-এর বেশি কি হয় না, কমে না। সেই জন্য ম্যাক্সিমাম আপনার 70% দেওয়া হয়, আর সেটা হতে পারে আপনার 70%-এর থেকে কম আপনাকে লোন দিবে, তাহলে তাদের জন্য রিস্ক কম থাকে। ব্যাংকে যারা জব করছে আর কি, ব্যাংকারদের জন্য রিস্কটা কম থাকে। এই কারণে হচ্ছে। আচ্ছা, এখন আমি যে কিছুক্ষণ আগে বললাম রিজার্ভ রিকোয়ারমেন্ট, এই রিজার্ভ রিকোয়ারমেন্টটা কি? গভর্নমেন্টের টাকার উপর। এখন ধরেন গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিবে, ওয়ার্ল্ড ব্যাংক না, ধরেন অন্য যে কোনো কান্ট্রি থেকে সে লোন নিতে চাচ্ছে। এখন তাকে তো অ্যাসেট দেখাতে হবে, তাই না? যদি কোনো কারণে সে রিপে করতে না পারে, তাহলে কি মানে কিভাবে সেই ব্যাংক অথবা সেই কান্ট্রি তার কাছ থেকে, ডোমেস্টিক কান্ট্রি থেকে লোনটা রিপে করতে পারে? সেজন্য কিন্তু তাকে কি করতে হবে, রিজার্ভ দেখাতে হবে। রিজার্ভ বলতে আসলে মর্টগেজ কি রাখতে চাচ্ছেন সেটা দেখাতে হবে। এই রিজার্ভ রিকোয়ারমেন্টের প্রথম যে ধাপ সেটা হচ্ছে এই সেন্ট্রাল ব্যাংকে যে রিজার্ভ থাকে না, মানি রিজার্ভ, মানি, গোল্ড, লকারে যে আপনার অ্যাসেট থাকবে সেই সবগুলোই কিন্তু রিজার্ভের। জি ম্যাম, রিজার্ভ মানি থাকে হ্যাঁ, এই রিজার্ভ মানিটাই শুনবেন একটা দেশে। জি ম্যাম, রিজার্ভ মানি থাকে। এই রিজার্ভটাই শুনবেন যে এক বছর মানে 2টা বছর যদি কম্পেয়ার করেন, গত বছর বেশি ছিল এই বছর কম। কেন কম? কারণ গভর্নমেন্টের টাকার প্রয়োজন নাই, গভর্নমেন্ট তো কাউকে দেখাতে হবে না যে রিজার্ভ আমার বেশি আছে আমাকে বেশি লোন দাও। যখন দেখাতে হবে তখন গভর্নমেন্ট কি করবে, রিজার্ভটা বেশি করবে। আর রিজার্ভ বেশি করানোর জন্য কি করতে হবে, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে হবে না? রিজার্ভ বাড়ানোর জন্য ইন্টারেস্ট রেট বাড়াতে হবে না? কখন আপনারা টাকা জমা রাখবেন ব্যাংকে? যখন ম্যাম আমি বেশি ইন্টারেস্ট পাবো। এক্স্যাক্টলি, মানে হচ্ছে আপনাদের কাছে, ধরেন আপনাদের কাছে এসে বললো গভর্নমেন্ট যে আমি একটা প্রোডাক্টিভ সেক্টরে আপনাদের উন্নয়নের জন্য এই কাজ করব, আপনারা আমাকে লোন দেন, কখনো দিবেন? যদি এসে বলে লোন দিবেন আপনারা গভর্নমেন্টকে? ম্যাম ইন্টারেস্ট কম দিলে তো ম্যাম লোন দিব না ম্যাম। ইন্টারেস্ট না, ইন্টারেস্ট ছাড়া যদি এসে বলে যে আপনাদের উন্নয়নের জন্যই কাজ করব, আপনারা আমাকে লোন দেন, আপনাদের আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট দিব, শুধু আপনারা লোন দিবেন গভর্নমেন্টকে? না ম্যাম। না ম্যাম, দিব না ম্যাম। আচ্ছা, কেন দিবেন না? কারণ হচ্ছে এটা আপনি টাকাটা যেখানে আপনাকে ইন রিটার্ন বেশি দেওয়া হবে সেখানেই দিবেন। এখন এই যে কিছুক্ষণ আগে বললাম ইন্টারেস্ট রেটের সাথে রিজার্ভ রিকোয়ারমেন্টের একটা কানেকশন আছে, সেটা হচ্ছে দুইটাই হচ্ছে পজিটিভ কানেকশন। পজিটিভ কানেকশনটা কি, যে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করলে কি হবে, রিজার্ভ রিকোয়ারমেন্ট ইনক্রিজ করবে। ইন্টারেস্ট রেট যদি ডিক্রিজ করে তাহলে রিজার্ভ রিকোয়ারমেন্ট কি হবে, ডিক্রিজ করবে। বুঝতে পেরেছেন? এটাই বলতে চাচ্ছি। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ শিওর। আমরা যে ম্যাম পোস্ট অফিসে টাকা রাখি ম্যাম, এটা কি ম্যাম সরাসরি ম্যাম সেন্ট্রাল ব্যাংকের সাথে অ্যাফিলিয়েটেড? হ্যাঁ অনেকে যে ম্যাম অবশ্যই। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে ম্যাম। এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, গভর্নমেন্টের আন্ডারে। আচ্ছা, আর ম্যাম হচ্ছে ম্যাম ঋণ খেলাপি ম্যাম, অনেকে 200 কোটি টাকা 300 কোটি টাকা ঋণ নিয়ে ম্যাম এই টাকাগুলো ফেরত দেয় না। এতে করে ম্যাম এই টাকাগুলো কিন্তু অন্যান্য ব্যাংকের জমা দেওয়া টাকা বা অন্যান্য ব্যাংকের অনেক ক্ষতি হয়। মানুষের টাকায় তো মানুষকে বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে ম্যাম এই ঋণ খেলাপিগুলোর ক্ষেত্রে ম্যাম বাংলাদেশ ব্যাংক কি করে ম্যাম? মানে ওই ক্ষেত্রে ম্যাম বাংলাদেশে তো এটার ব্যাপার অনেক বেশি। কারণে ধরেন বাংলাদেশ ব্যাংকের, মানে আমি জাস্ট বইয়ের কথা বলছি, বাংলাদেশ ব্যাংকে কি হয় সেটা কিন্তু আমি বলবো না। সেন্ট্রাল ব্যাংকের কাজ কি সেটা আমি বলে দিচ্ছি। সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে, যেমন ধরেন আপনি টাকাটা রাখলেন কিংবা আপনি লোন নিলেন, আপনি ধরেন 200 কোটি টাকা লোন নিলেন, কিছুদিন না, কয়েক বছর আগে হলমার্ক যেটা করেছিল, ধরেন আপনি কয়েকশো কোটি টাকা নিয়ে আপনি আর টাকা রিপে করতে পারছেন না, আপনি সারেন্ডার করলেন যে না আমি পাচ্ছি না, আমার পক্ষে করা সম্ভব না, আমি এই টাকা রিপে দিতে পারছি না। এখন সেখানে কি হবে, আপনার যে মর্টগেজ থাকবে সেটাকে নিলাম করা হবে। নিলাম করেও যদি সেই টাকা নেওয়া না যায়, সেটা যদি কোনো ধরনের কোনো সাবসিডি দিতে হয়, তাহলে সেটার দায়বদ্ধতা সেন্ট্রাল ব্যাংকের থাকবে।
বুঝতে পেরেছেন? বুঝছি ম্যাম। এখানে একটা কথা আছে। এখন আপনি বলতে পারেন ম্যাডাম যে এত টাকা লোন কেন দিল? এই যে লোন দেওয়ারও কিন্তু একটা টার্গেট থাকে। সেন্ট্রাল ব্যাংক কিন্তু বলে দিবে যে প্রত্যেকটা ব্যাংকে একটা টার্গেট দেওয়া থাকে যে আপনাকে এত কোটি টাকা ট্রানজাকশন করতে হবে, আপনাকে এত কোটি টাকার লোন দিতে হবে, আপনাকে এত কোটি টাকা উঠিয়ে আনতে হবে, মানে এফডিআর করান, সেভিংস করান, যাই করান উঠাতে হবে মার্কেট থেকে। এটা কিন্তু প্রত্যেকটারই একটা টার্গেট দেওয়া থাকে। ওই টার্গেট অনুযায়ী ব্যাংকগুলো কাজ করে। এখন কোনো কারণে যদি এমন হয় রিপে করতে পারছে না, সেখানে কিছু সাবসিডি সেন্ট্রাল ব্যাংকের দেওয়ার দায়িত্ব। বুঝতে জি পেরেছেন? ম্যাম, জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এই পর্যন্তই মনে হয় আপনাদের টপিক 10। টপিক 10ও শেষ হয়ে গেছে। আর ভেতরে যেগুলো আছে স্লাইডগুলো, যেগুলো আমি স্কিপ করেছি, সেগুলো আসলে আপনারা জানার জন্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাম, ব্যাংক নোট আর সরকারি নোটের মধ্যে একটা পার্থক্য আছে ম্যাম, ছোটবেলা পড়ছিলাম ম্যাম। মানে আমি বুঝি নাই কথাটা। ম্যাম ব্যাংক নোট আর সরকারি নোট ম্যাম, নোট মানে একটা আছে ম্যাম ম্যাম বাংলাদেশ ব্যাংকের টাকা আর কি ম্যাম, ওই যে কাগজটা আর কি ম্যাম, কিছু হ্যাঁ, টাকা বাংলাদেশ ব্যাংক বানায়, আবার কিছু টাকা ম্যাম সরকার বানায়, যেমন 1 টাকা 5 টাকা, এগুলো মানে ম্যাম সরকারি নোট মনে হয়। বানায় সেটা আসলে সরকার বানায় না। আপনাদের যে মনিটারি পলিসির কথা কিছুক্ষণ আগে বললাম না, এটা হচ্ছে প্রিন্টিং মানি। যেটা আপনি সরকারি নোটস বলছেন, সেটা হচ্ছে প্রিন্টিং মানি। যেমন ধরেন গভর্নমেন্ট কিন্তু চাইলেই, এখন আপনি মনে করতে পারেন যে ম্যাডাম গভর্নমেন্ট তো চাইলেই অনেক টাকা ছাপাতে পারে, তাহলে তারা আমাদের টাকার সমস্যা থাকবে না, কিংবা মানি সার্কুলেশন বেড়ে যাবে। এখন গভর্নমেন্ট চাইলেই কিন্তু কি করতে পারবে না, ইচ্ছা মতো টাকা ছাপাতে পারবে না। এটার কিন্তু কিছু বাইন্ডিংস আছে। বাইন্ডিংস বলতে অন্য এই যে ফেডারেল রিজার্ভের যে কথাটা বললাম, ফেডারেল রিজার্ভের ক্ষেত্রে কি হয় যে আপনি যদি প্রিন্টিং মানে মানি প্রিন্ট করতে চাচ্ছেন, রিজন দুইটা হতে পারে। একটা হচ্ছে যে আপনার পুরনো টাকার পরিমাণ অনেক হয়ে গেছে, যেগুলো আপনি রিইউজ করতে পারছেন না। আরেকটা হতে পারে আপনার মানি শর্টেজ হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন, সেটাকে ব্যালেন্স অথবা একটা ইকুইটি আনতে চাচ্ছেন। সেখানে কিন্তু আপনার যে অ্যাসেট থাকবে, অ্যাসেট বলতে রিজার্ভের ম্যাক্সিমাম 30% আপনি কি করতে পারবেন, মানি প্রিন্ট করতে পারবেন ম্যাক্সিমাম, যদি আপনাকে ফেডারেল থেকে অথবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আপনাকে কি করা হয়, পারমিশন দেওয়া হয়। কিন্তু আপনি চাইলেন, মন চাইলো, এরপরে এই 30% মানে ম্যাক্সিমাম 30% আপনি চাইলেই করতে পারবেন না। এরপরে একটা কথা হচ্ছে যে এই 30%-এর বেশি যদি আপনি 1 টাকাও ছাপান, সেটা কি হয়ে যাবে, ব্ল্যাক মানি হয়ে যাবে। জি ম্যাম, বুঝতে পেরেছি। এখন এখানে সবচেয়ে বড় মানে মানি প্রিন্টের যে বিষয়টা, সেটা গভর্নমেন্ট চাইলে কি করতে পারে, সেটা সেন্ট্রাল ব্যাংক চাইলে করতে পারে না। সেন্ট্রাল ব্যাংক কার অনুমতি নিয়ে কিংবা কার সাথে করে করবে, গভর্নমেন্টের সাথে করে। আর সেন্ট্রাল ব্যাংকের যেটা থাকবে সেটা হচ্ছে আপনার জাস্ট রিইউজ, যে মানিটা থাকবে সেটা আপনি আর রিইউজ করতে পারছেন না। অনেক পুরনো নোট হয় না যে পুরনো নোট ব্যাংকে দিয়ে আপনি নতুন নোট নিয়ে আসছেন, এগুলো যখন অনেক বেশি হয়ে যায় তখন সেটাকে আবার প্রিন্ট করতে পারবেন। ধরেন আপনার 10 লাখ টাকার আপনার পুরনো নোট, 10 লাখ টাকা কখনো হয় না, ওটা কোটি কোটি টাকা হয়, আমি এক্সাম্পল দিচ্ছি। 10 লাখ টাকার হলো, তখন আপনি কি করতে পারবেন, এই 10 লাখ টাকার আপনি নতুন নোট প্রিন্ট করতে পারবেন। ওইটার জন্য কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ এটা রিইউজ করতে পারছেন না, এটা আপনার কাছে আছে, সেটা আপনি রিইউজ করতে চাচ্ছেন। ওকে, নতুন যেটা সেটা হচ্ছে গভর্নমেন্টের পারমিশন লাগবে, এবং গভর্নমেন্টেরও ফেডারেল রিজার্ভের পারমিশন লাগবে। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, আজকে আমি আর আপনাদের অন্য নতুন টপিক পড়াবো না, আজকে জাস্ট ক্যালকুলেশনটা দেখাবো। আচ্ছা, আজকে কি আপনারা ক্যালকুলেশনটা দেখতে চাচ্ছেন ম্যাম? নাকি মাথায় হ্যাং হয়ে গেছে? নেক্সট ক্লাসে দেখালে ভালো হয়। নেক্সট ক্লাসে দেখালে ভালো হয়। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ক্যালকুলেশনটা যেহেতু একটু ইম্পর্টেন্ট, সেটা তাহলে নেক্সট ক্লাসে হলে যদি আপনাদের জন্য ভালো হয়, তাহলে আমি আজকে দেখাবো না, তাহলে নেক্সট ক্লাসে ম্যাম শুরুতে দেখায়েন ম্যাম। আচ্ছা, তাহলে আমাকে একটু মনে করিয়ে দিন, নেক্সট ক্লাসে এটা শুরু করে, মানে এটা শেষ করে দেন আমরা নতুন কি শুরু করব, নতুন টপিক। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। জি ম্যাম, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।